আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমরা আজকে ডিসকাস করব পাওয়ার অ্যান্ড সিকিউরিটি এই চ্যাপ্টারটা নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মোটামুটি অনেক ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসে, আমি যতটুকু দেখছি। তো আমরা আমি আমি যেটা করব যে প্রতিটা টপিকেরই যেটা রিলেভেন্ট লাগে সেটা একদম খুবই ব্রিফলি জিনিসটা কি, ওইটা নিয়ে যদি কোনো উক্তি থাকে ওই উক্তিটা আর এক্সাম্পল, আর ছোটখাটো যদি ইম্পর্টেন্ট দুই তিনটা জিনিস থাকে তাহলে টাচ করে দেওয়ার, মানে গদবাদা রিডিং পড়বো না, জাস্ট পরীক্ষা লেখার মতো যতটুকু জানতে লাগবে বলে আমার মনে হয়েছে সেটা আর কি একটা খুব শর্টে ওভারভিউ দেওয়ার ট্রাই করবো। তো মোটামুটি আমি ওই লাইভের যে পিডিএফটা আছে ওইটাই আমার কাছে বেশ ভালো লাগছে, তো ওইটা দেখেই আমি পড়বো আর কি। তো শুরুতেই একদম টপিকে আসে আমাদের আমি এই ইয়াটা বেশ কিছু জিনিস পরে দাগাইছি। তো এখানে আমি দাগায় দাগায় দেখাবো যে কোন কোন জিনিস কি কোথায় কোথায় কি লেখা আছে। তো কোনো জায়গায় যদি কোনো জায়গায় কারো ক্লারিফাই দরকার হয় জিজ্ঞাসা করবেন, জানা থাকলে বলবো, জানা না থাকলে পরে গ্রুপে পরে আমরা ডিসকাশন করবো। তো ফার্স্টে আসি পাওয়ার নিয়ে। তো পাওয়ার নিয়ে আমার সবচেয়ে ভালো লাগছে এই যে শোয়ার্জেন বার্গারের উক্তিটা, সেটা আমাদের মেইনলি এটা বলে যে আমার পাওয়ার আমি নিজের ইচ্ছা অন্যের উপর জোর করে চাপাই দিব, এটা আমার ক্ষমতা। এখন সেটা যদি করতে না চায় আমি তার উপর বিভিন্ন ধরনের ব্যবস্থা নিব। তো সেই ব্যবস্থা সামরিক হইতে পারে, আবার অর্থনৈতিকও হইতে পারে। তো এখন এই পাওয়ারের আমাদের বেশ কয়েকটা টাইপ আছে। তো সবচেয়ে প্রাচীন আর প্রচলিত আমাদের হার্ড পাওয়ার। তো হার্ড পাওয়ারে জোসেফ নাই যে কথাটা বলছে সেটা আমি ক্যারোট আর স্টিক ইউজ করব, যাতে আমাকে ইকোনমিক এবং মিলিটারি মাইট ইউজ করে আমি ক্যারোট স্টিক পদ্ধতিতে আমি ওর উপর ফোর্স করব, যাতে সে আমার আমি যেটা চাই সেটা ও ফলো করে। তো এটাকেই সে হার্ড পাওয়ার বলছে। তো হার্ড পাওয়ার বলতে মেইনলি মূলত সামরিক পাওয়ারটা যেটা সেটা ইউজ করা, এবং সেটা ইউজ করে শুধু সামরিক পাওয়ার না, সামরিকের সাথে সাথে বাণিজ্যিক নিষেধ আরোপ করা, এবং সেটা দিয়ে আসলে ফোর্স করা, ভয়ভীতি দেখানো, যুদ্ধে হুমকি দেওয়া, যাতে আমি যে সুযোগ সুবিধাটা চাই সে যেন সেই সুযোগ সুবিধাটা আমাকে দেয়। তো এটার আমার কি কি উদাহরণ হইতে পারে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এই হার্ড পাওয়ার শো করতেছে, তারপরে ইসরায়েল গাজাতে ইসরায়েল গাজাতে হার্ড পাওয়ার শো করতেছে। তো হার্ড পাওয়ারটা একদম ডিরেক্ট সামরিক শক্তি প্রদর্শন করা। আর এর বিপরীতে আছে যেটা, সেটা আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যার যেটা সেটা আমি ওর উপর কোনো সামরিক শক্তি প্রদর্শন করব না বা অর্থনৈতিক প্রদর্শন করবো না, রাদার দেন ওকে আমি আমার আইডিওলজিক্যাল বিলিফ, গণতন্ত্র, মানবাধিকার এরকম সুন্দর সুন্দর কথা বলে তাকে আমার আদর্শ অনুপ্রাণিত করব, ইনফ্লুয়েন্স করব যেন সে আমার কথা শুনে। তো জোসেফ নাই যেটা বলছে সেটা আমি কোনো কোয়ারশন বা পেমেন্ট এগুলো অ্যাপ্লাই করব না, না করে আমি তাকে আপিল এবং অ্যাট্রাকশনের মাধ্যমে তাকে তার ইনফ্লুয়েন্সটাকে মানে তার মতামতটাকে আমি শেপ করব বা ইনফ্লুয়েন্স করব, সেটাকেই ও সফটওয়্যার বলছে। তো এটার বিভিন্ন ধরনের উদাহরণ যদি বলি তাহলে আমেরিকার কথা বলা যায়, তারা গণতন্ত্র মানবাধিকারের দর্শন লিবারিজম ছড়াই দিতেছে। আরো উদাহরণ হতে পারে হলিউড, বা রিসেন্টলি কে পপ, যেটা সাউথ কোরিয়ার, এটা দিয়ে সরি নর্থ সাউথ কোরিয়ার কে পপ, এটা দিয়ে মোটামুটি ওরা তাদের আদর্শ বা চিন্তাধারা দিয়ে সব দুনিয়ার মধ্যে ছড়াই দিয়ে তারা সফট পাওয়ার গেইন করছে। এখন হার্ড পাওয়ার আর সফট পাওয়ারের যেটা কম্বিনেশন সেটা আমাদের স্মার্ট পাওয়ার। তো স্মার্ট পাওয়ারে এখানে সুজান নোসেল যেটা বলছে সেটা আমি আমার যেটা মানে অ্যাট্রাকশনেরও আমি লেভারেজ নিব, এবং আমি অর্থনৈতিক বা সামরিক প্রেসার দিয়েও আমি তাকে ফোর্স করব, যাতে সে আমার ডিসিশন অনুযায়ী কাজ করতে পারে। তো এটা তো বেশ খুব ভালো, যেটা এই উদাহরণ একটা আছে ইরানকে আগে একবার ওই যে বারাক ওবামার সময় যখন ওই জিসিও মিয়াতে চুক্তি স্বাক্ষর করছিল, তখন ওকে সামরিক ভাবে একটু ফোর্স করা হয়েছে, আবার এই পাশে নেগোসিয়েটিং টেবিলও আনা হয়েছে। তো দুইটা পাওয়ারের কম্বাইন করে তাকে ওই আগের বার চুক্তিতে স্বাক্ষর করাইছিল। তো এটা নিয়ে বেশ কিছু সমালোচনা টমালোচনা আছে, যে এটা আসলে দক্ষগত কৌশল পরিকল্পনা, আর উভয় কৌশলের মধ্যে বেশি সম্পদ এবং অর্থের প্রয়োজন হয়।
তবে এটার হচ্ছে মোটামুটি সুবিধা যেটা সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে কনফার্ম যে আমি বৈদেশিক নীতিতে আমি আমি যেটা করতে চাচ্ছি সেইটাই আমি হচ্ছে কার্যকর করতে পারবো। এটা হচ্ছে মোটামুটি সফট পাওয়ারের হচ্ছে সুবিধা। আর সরি, স্মার্ট পাওয়ারের সুবিধা। সফট পাওয়ারের অসুবিধা হচ্ছে এখানে আমার টাইম বেশি লাগে। আবার এটা হচ্ছে কার্যকর হবে কিনা সেটাও হচ্ছে আমি শিওর না। আর হার্ড পাওয়ারে যেটা অসুবিধা এটা একদম মানে সামরিক হস্তক্ষেপ, এটা হচ্ছে মোটামুটি সব ধরনের আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করা হয়। তো মোটামুটি আমাদের এই ৩ প্রকারে হচ্ছে টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের পাওয়ার। তারপরে পাওয়ারের পরে আমাদের এবার আসে হচ্ছে সুপার পাওয়ার। তো সুপার পাওয়ার বলতে আমরা হচ্ছে যারা হচ্ছে অর্থনৈতিক আর সামরিক ক্ষেত্রে অনেক বেশি প্রভাবশালী তাদেরকে হচ্ছে সুপার পাওয়ার বলি। তো আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে যখন আহ দ্বিমেরু শক্তি ছিল তখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ইউএসএ ছিল। তারপরে 1991 সালের পরে পরাশক্তি হিসেবে শুধু মনোপোলার বিশ্ব ছিল, তখন শুধু ইউএসএ ছিল। এখন মাল্টিপোলার বিশ্ব, এখানে আসলে আমেরিকা, চীন, এই পাশে গ্লোবাল সাউথ সবকিছু মিলায় এটা মোটামুটি ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন হয়। তারপরে যে প্যারাডাইম শিফটটা হচ্ছে মেইনলি যেটা বলা হয় যে আমাদের যেটা প্রচলিত ধ্যান ধারণা বা নীতি কাঠামো আছে এইটা আমি এটা চেঞ্জ আনবো আমার সরি এক্সিস্টিং। ভাই, জোসেফ নাই আর কি আরেকজন কি বলছে সফটওয়্যার হার্ডওয়্যার সম্বন্ধে একটু আরেকটু যদি বলতেন, মানে ওনাদের উক্তি। আচ্ছা, ঠিক আছে। আর জোসেফ না হার্ড পাওয়ার সম্পর্কে বলছে যে আমি বেসিক্যালি ইকোনমিক আর মিলিটারি পাওয়ার ইউজ করে আমি হচ্ছে আমার আমার ইচ্ছাটা যেন তারা হচ্ছে মেনে নেয়, এটা হচ্ছে হার্ড পাওয়ার। এটা তো জোসেফ নাই বলছে হার্ড পাওয়ার সম্পর্কে। আচ্ছা সফট আচ্ছা, তারপর? সফট পাওয়ার নিয়ে বলছে যে আমি ওর উপর কোনো বল প্রয়োগ করব না, কোয়ারশন আর পেমেন্ট, মানে আমি বল প্রয়োগ করব না বা অর্থনৈতিক ভাবেও বাধ্য করব না, বরং আমি তাকে হচ্ছে আমার আহ, ঐতিহ্য, দর্শন, সংস্কৃতি এগুলা দিয়ে তাদেরকে আমি অ্যাট্রাক্ট করব। তো আচ্ছা এটাই আচ্ছা। হচ্ছে এই অ্যাট্রাকশনের ইয়াটাই হচ্ছে ও হচ্ছে বলছে সেটা হচ্ছে সফট পাওয়ার। আর এই দুটো আচ্ছা যখন আমি কম্বাইন করব তখন হচ্ছে এটা হচ্ছে স্মার্ট পাওয়ার। এখানে হচ্ছে আচ্ছা জোসেফ নাই, এর হচ্ছে সুজান নোজেলের হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমরা প্যারাডাইম শিফটে ছিলাম। তো প্যারাডাইম শিফটে হচ্ছে বেসিক্যালি আমার প্রচলিত যে স্ট্যাটাস কো আছে সেটা আমার ভেঙে যাবে, নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, এই টাইপের হচ্ছে কথাবার্তা। এটা ধারণা দিচ্ছে হচ্ছে সবার প্রথম হচ্ছে থমাস কুন। আর এটার উদাহরণ হচ্ছে আমাদের স্নায়ু যুদ্ধের পরবর্তীতে, মানে যখন স্নায়ু যুদ্ধ ছিল তখন একটা অংশ ছিল হচ্ছে সোভিয়েত কেন্দ্রিক আর একটা অংশ ছিল হচ্ছে আমেরিকা কেন্দ্রিক। যখন 91 সালের পরে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন হলো, দেন আস্তে আস্তে যেটা সোভিয়েত বলয় ছিল সেটা আস্তে আস্তে ভেঙে গিয়ে অনেকটা হচ্ছে আমেরিকান বলয় তৈরি হওয়া শুরু করলো। তো যেই অংশটাতে হচ্ছে এই পরিবর্তনটা আসলো সেখানে একটা প্যারাডাইম শিফট হয়েছে। তারপরে হচ্ছে বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমাদের 2001 সালের পরের থেকে বিশেষ করে যে আমেরিকার হচ্ছে পতন হচ্ছে, চীনের উত্থান হচ্ছে। তো মার্কিন যে ব্যবস্থাটা ছিল সেটা আস্তে আস্তে হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের প্যারাডাইম শিফট। তো এইটা সম্পর্কে হচ্ছে হেনরি কিসিঞ্জার বলছে যে আমাদের চায়নার যে উত্থানটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাডাইম শিফট। আর জোসেফ নায়ের কথাটা একটু পুরাতন, ইনি এখন হচ্ছে কোল্ড ওয়ার নিয়েই হচ্ছে কথা বলতেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে হেনরি কিসিঞ্জারের উক্তিটা হচ্ছে এখনকার সময় বেশি রিলেভেন্ট। তো এখানে হচ্ছে এই যে দেওয়া আছে ওই যুক্তরাষ্ট্র আর চীনের প্রতিযোগিতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তারপরে প্যারাডাইম শিফটে আরেকটা হচ্ছে মাঝে আমাদের যখন শিয়া সুন্নি বিভেদ ছিল তখন হচ্ছে সৌদি আরব আর ইরানের মধ্যে হচ্ছে খুব খারাপ সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে চীনের হচ্ছে মধ্যস্থতায় এদের হচ্ছে মধ্যে সম্পর্কটা বেশ ভালো হচ্ছে। এটাও একটা এক ধরনের প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফট হচ্ছে সবসময় নেসেসারি না যে সবসময় নেগেটিভ কিছু হবে, পজিটিভ কিছুও হচ্ছে প্যারাডাইম শিফটে অন্তর্ভুক্ত হতে পারে। তো এখন হচ্ছে আমরা আসছি হচ্ছে ন্যাশনাল পাওয়ারে। তো পাওয়ারে হচ্ছে কি ছিল, পাওয়ারে ছিল হচ্ছে আমি হচ্ছে যে কোনো উপায়ে আমি আমার নীতি যেটা আমার যেটা স্বার্থ সেটা আমি হাসিল করব। সেটা হচ্ছে যখন আমি ন্যাশনাল লেভেলে করি সেটাই হচ্ছে আমার জাতীয় শক্তি। ওই জাতীয় শক্তিতে একই কথা, আমি হচ্ছে নিজের স্বার্থ রক্ষা, নীতি বাস্তবায়ন, আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে অবস্থান সুদৃঢ় করার যে আমার ক্ষমতা সেটাই হচ্ছে জাতীয় শক্তি। এটা বিভিন্ন প্রকারে হইতে পারে, এটা সামরিক হইতে পারে, অর্থনৈতিক হইতে পারে, সাংস্কৃতিক হইতে পারে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে ভালো যেটা ডেফিনিশন দিছে সেটা হচ্ছে আমার কাছে এই প্যাডেল ফোর্ড আর লিঙ্কনের হচ্ছে উক্তিটা বেশি ভালো লাগছে। যে জাতীয় শক্তি হলো হচ্ছে আমার জাতীয় স্বার্থের মানে জাতীয় স্বার্থটা আমি হাসিল করব, সেটার জন্য আমার যেটা শক্তি এবং সামর্থ্য
মানে শক্তি দ্যাট মিনস হচ্ছে আমি ফোর্স করব, আর সামর্থ্য মানে হচ্ছে আমার নিজের অ্যাবিলিটি, সেটাই হচ্ছে আমার সামর্থ্য। এই দুটোর যোগফল হচ্ছে আমার জাতীয় শক্তি। তো জাতীয় শক্তির বেশ কিছু উপাদান আছে, উপাদানগুলো আমাদের একটু লাগতে পারে। তো এটার মধ্যে কিছু জিনিস একদম স্থায়ী, যেটা আমি কখনো চেঞ্জ করতে পারবো না। কিছু জিনিস হচ্ছে আমার সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে। কি কি স্থায়ী জিনিস? সেটা হচ্ছে আমার ভৌগোলিক অবস্থান। আমার যে কোনো ভৌগোলিক অবস্থান, যেমন মনে করেন আমার ইরানের কথা বলি, এখানে ইরানের প্রাকৃতিক যে বাধাটা আছে সেটা তার জন্য একটা হিউজ একটা শক্তির উৎস। মানে তাকে চাইলে গ্রাউন্ড ইনভেনশন করা অলমোস্ট ইম্পসিবল, সেটা তার জন্য একদম ফিক্সড একটা উপাদান। তারপর প্রাকৃতিক সম্পদ, এটা তো আল্লাহ প্রদত্ত। তারপর সামরিক শক্তি, তারপর জনসংখ্যা, এগুলো মোটামুটি ফিক্সড বা সহজে চেঞ্জ হবে না। কি এগুলো আমার জাতীয় শক্তির স্থায়ী উপাদান। আর যেগুলো আমার মোটামুটি চেঞ্জ হওয়ার আছে, চান্স আছে, সেগুলো হচ্ছে আমার অস্থায়ী। যেমন হইতে পারে সরকারের দক্ষতা বা নেতৃত্ব, তারপর হচ্ছে কূটনৈতিক, তারপরে জাতীয় চরিত্র বা মনোবল, এগুলো হচ্ছে আমার অস্থায়ী উপাদান। তারপরে এখানে হচ্ছে এই স্থায়ী উপাদান আর অস্থায়ী উপাদান নিয়ে ডিটেলস লেখা আছে। তো আমার মনে হয় এগুলা নিয়ে মানে সবাই লিখতে পারবে আর কি। জাস্ট হচ্ছে নামগুলা জানা থাকলে কেন এগুলা স্থায়ী, কেন এগুলা অস্থায়ী, এগুলো মোটামুটি সবাই লিখতে পারবে। তো এই জায়গাটা আমি আপাতত একটু স্কিপ করতে চাচ্ছি, ডিটেলস গুলা। এবার আসি হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার সবচেয়ে রিলেভেন্ট কোড যেটা লাগে সেটা হচ্ছে আমাদের হচ্ছে মর্গান থ্রুর কোডটা আমার হচ্ছে সবচেয়ে বেশি রিলেভেন্ট লাগে। ইনি হচ্ছে বলছে যে ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে মানে যে কোনো একটা বিষয়ে আহ আশেপাশে যারা স্টেক হোল্ডার আছে বা যারা হচ্ছে ন্যাশন আছে ওই বিষয়ে, তাদের মধ্যে হচ্ছে পাওয়ারটা আমি কোন একটা কেন্দ্রীভূত না করে পাওয়ারটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিব, যাতে হচ্ছে একটা আমার ব্যালেন্স ক্রিয়েট হয়। এই ব্যালেন্স ক্রিয়েট হলে যেটা সুবিধা হবে, ব্যালেন্স ক্রিয়েট থাকলে আমার হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, অস্থিরতা হবে না এগুলা। কিন্তু যখনই কোনো একটা শক্তি হচ্ছে ওভার পাওয়ার হইতে চায়, তখন বাকি স্টেক হোল্ডাররা তাকে হচ্ছে দমায় রাখতে চায়। এটাই হচ্ছে আমার ব্যালেন্স অফ পাওয়ারের মেইন থিম। তো এখন এটা হচ্ছে বেশ কিছু ভাবে হচ্ছে আমার ব্যালেন্স অফ পাওয়ারটা হচ্ছে অ্যাচিভ করতে পারে। সেটা হচ্ছে যারা ছোট ছোট রাষ্ট্র আছে তারা করতে পারে কি, তারা হচ্ছে জোটবদ্ধ হইতে পারে, জোটবদ্ধ হয়ে বড় শক্তিকে মোকাবেলা করতে পারে। এটা ব্যালেন্স অফ পাওয়ারের একটা বৈশিষ্ট্য হতে পারে। আরেকটা জিনিস হইতে পারে নেগেটিভ, যে আহ, ইন্ডিয়া পাকিস্তানের যদি উদাহরণ দিই, যে ইন্ডিয়া যদি কোনো একটা নতুন প্লেন বা প্রযুক্তি আবিষ্কার করে, পাকিস্তানও চেষ্টা করবে ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করার জন্য, যে আইদার তারা ওই প্রযুক্তিটা উদ্ভাবন করবে অথবা এক্সিস্টিং কোনো একটা দেশ থেকে কিনে নিয়ে আসবে। তো এইভাবে হচ্ছে অস্ত্রের প্রতিযোগিতার মাধ্যমেও হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারটা হচ্ছে হইতে পারে। তো এইভাবে প্রতিটা রাষ্ট্রই ট্রাই করে যে ব্যালেন্স অফ পাওয়ারে সে আগায় যেতে। আর ওর যে কাউন্টার পার্টরা আছে তারা হচ্ছে সবসময় হচ্ছে চেষ্টা করে হচ্ছে তাকে হচ্ছে দমায় রাখতে, দমায় রেখে এই ব্যালেন্স অফ পাওয়ারটা হচ্ছে যেন এক্সিস্ট করে, এটা হচ্ছে মেনটেন করে। তো এইটা হচ্ছে যে তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে রিয়ালিজম দিয়ে হচ্ছে এই জিনিসটা আর কি মেইনলি ব্যাখ্যা করা যায়। আর কিছু কিছু ছোটখাটো কথা আছে যে এটা সবসময় চেঞ্জ হইতে থাকবে, এটা সবসময় গতিশীল হইতে থাকবে, এটা হচ্ছে একটা একজনের সাথে প্রতিযোগিতা করে। তো এটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারের বিভিন্ন বৈশিষ্ট্য আর উপায়, যে কেমনে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারটা মেনটেন হয়। তো এখানে হচ্ছে বিভিন্ন প্রকারভেদ আছে। একটা হচ্ছে একদম খুব ছোট স্কেলে, সেটা হচ্ছে স্থানীয় উম শক্তির সাম্য। যেমন আমাদের হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেটা মারামারি হবে সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, সেটা হচ্ছে স্থানীয়। আর যদি একটু বড় অঞ্চলে যায়, যেমন হচ্ছে মনে করেন ইউরোপের ক্ষেত্রে যদি বলি, তাহলে হচ্ছে ন্যাটো বা রাশিয়ার ক্ষেত্রে একটু বড় স্কেলে যেটা হবে সেটা হচ্ছে আঞ্চলিক সাম্য। বা এই স্নায়ু যুদ্ধের সময় হচ্ছে ন্যাটোর সাথে হচ্ছে তখন ওয়ারশ ছিল, তাদের হচ্ছে যে প্রতিযোগিতা সেটা হচ্ছে আঞ্চলিক সাম্য। আর বিশ্বব্যাপী যদি বলি তাহলে হচ্ছে এখনকার প্রেক্ষাপটে পুরা বিশ্বের মধ্যে চীন আর হচ্ছে আমেরিকার একটু অর্থনৈতিক ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে। সেটা যে কোনোখানে হইতে পারে, সেটা আফ্রিকা হইতে পারে, ইউরোপে হইতে পারে, দক্ষিণ চীন সাগরে এইদিকে আশেপাশে হইতে পারে। পুরা বিশ্ব জুড়েই তারা হচ্ছে একটা প্রতিযোগিতা চালাচ্ছে যাতে হচ্ছে একজন আরেকজনকে টেক্কা দিতে পারে। তো এই বজায় রাখার কৌশল তো অলরেডি বললাম, যে জোট গঠন হইতে পারে। এখানে মর্গান তো হচ্ছে বলছে যে অ্যালায়েন্সটা হচ্ছে অনেক ইফেক্টিভ ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে মেনটেন করার জন্য। হ্যান্স যে মর্গান তো এটা বলছে। তারপর হচ্ছে অস্ত্রের কৌশল। অস্ত্রের কৌশল তো হচ্ছে অস্ত্রের কৌশল দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে আমি প্রতিযোগিতা করতেছি, যে ও বাড়াচ্ছে অস্ত্র, আমিও বাড়াচ্ছি অস্ত্র, এটা হচ্ছে অস্ত্রই করা।
এখন প্রতিযোগিতা করতে করতে দেখবো যে আমার অর্থনীতি 12টা বাজে যাইতেছে, আমি সব টাকা হচ্ছে আমার সামরিক খাতে ব্যয় করতেছি, তখন হচ্ছে দুই দেশ মিলে বলবে যে আসো আমরা হচ্ছে চুক্তি করি, চুক্তি করে হচ্ছে এটা নিরস্ত্রীকরণও হইতে পারে, আবার আর্মস কন্ট্রোলও হইতে পারে। যে আমি নিরস্ত্রীকরণ হচ্ছে যে চলো সব অস্ত্র বাদ দিয়ে দিই, আমরা মারামারি করবো না। আর আর্মস কন্ট্রোল হচ্ছে যে না, আমরা সব অস্ত্র বাদ দিব না, এটা হচ্ছে একটা লিমিটেড পর্যায়ে থাকবে বা লিমিটেড ক্ষেত্র থাকবে, যে এই ক্ষেত্রে হচ্ছে আমরা আর্মসটা ইউজ করতে পারবো। তো এইটা হচ্ছে মেইনলি হচ্ছে অস্ত্র কৌশল। আর ক্ষতিপূরণ সম্পর্কে হচ্ছে বলা হয়েছে যে এটা এখনকার ইয়াতে প্রেক্ষাপটে খুব বেশি রিলেভেন্ট না। আগে হয়তো হইতো যে কোনটা রাষ্ট্র যদি রাজ্য জয় করতো, তখন হচ্ছে অন্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে হচ্ছে একটা ক্ষতিপূরণ দিত। এটা এখন খুব বেশি রিলেভেন্ট কিনা আমি জানি না। আরেকটা খুব ইম্পর্টেন্ট সেটা হইতে পারে হচ্ছে আমার বাফার স্টেট, যে বাফার স্টেট গুলো সংঘর্ষ হচ্ছে ইয়া করতে ভূমিকা রাখে। যেমন হচ্ছে আমার ভারত আর নেপাল, চীনের মধ্যে নেপাল আর ভুটান এই অঞ্চলে বাফার স্টেটে ভূমিকা রাখে, এই অঞ্চলে হচ্ছে আমার সংঘাত নিবারণে ভূমিকা রাখে। কিন্তু অন্য যেখানে হচ্ছে আমার এই বাফার স্টেট গুলো নেই, সেখানে তো আবার ব্যালেন্স অফ পাওয়ারের জন্য নিয়ে ইন্ডিয়া আর চীনের মধ্যে মারামারি হয়। তো এরকম বেশ কয়েকটা উপায় আছে। আহ, তারপরে আসি হচ্ছে হেজমনিক স্টেবিলিটি থিওরি। এই তত্ত্বের মেইন কথা হচ্ছে যে আমার যদি বিশ্বে একটা মাত্র মোড়ল থাকে, তাহলেই হচ্ছে আমার মারামারি হবে না, কারোর সাথে কোনো ঝামেলা হবে না, আমার হচ্ছে স্থিতিশীলতা বজায় থাকবে। তো এখানে ওটাই বলা আছে যে একটা প্রভাবশালী রাষ্ট্র থাকবে। এখানে হচ্ছে আমাদের কয়েকটা হচ্ছে মূল কথা আছে, যে ওই একটাই মাত্র নেতৃত্ব থাকবে, ওই হচ্ছে সব বাণিজ্য রীতিনীতি সবকিছু হচ্ছে কন্ট্রোল করবে। আর লাস্টে যে কথাটা আছে যে এই রাষ্ট্রটাকে এমন হইতে হবে সে যেন শুধু নিজের কথা চিন্তা না করে, সে মোটামুটি পুরো বিশ্বের আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভাবে। তো কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে লাস্টেরটাতে হচ্ছে ঝামেলা, কারণ হচ্ছে এখন আগে যখন ইউএসএ ছিল, তখন ইউএসএ যে ডিসিশন গুলো নিছিল ওগুলা সোললি ইউএসএ কে যে পারপাসটা সার্ভ করছে সেই বেসিসে হচ্ছে সে ডিসিশন গুলো নিছে। তো এই তত্ত্ব দিছিল হচ্ছে ক্যান্ডেলবার্গার, গিলপিন আর হচ্ছে ক্রাসনার। তো আমার তিনটা নাম মনে থাকে না, আমি বার্গার দিয়ে হচ্ছে এই একটা নাম মনে রাখা ট্রাই করি, যে ঠিক আছে কিন্ডেল বার্গার এই তত্ত্ব দিছে। তো এইটার হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ ছিল হচ্ছে দুইটা। একটা হচ্ছে ব্রিটেনের সময়, যখন হচ্ছে ব্রিটেনের উপনিবেশিকবাদ জয় জয়কার ছিল। আর আরেকটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে হচ্ছে আমেরিকান হেজেমনিক যুগ। তো এই দুটো হচ্ছে আমাদের এই ইয়াটার উদাহরণ, হেজেমনিক স্টেবিলিটি থিওরির উদাহরণ। এইটার বিপরীত তত্ত্বটাই হচ্ছে আমাদের থুসিডাইসিস ট্র্যাপ। যে যখনই আমার হচ্ছে একটা হেজেমন থেকে একটা হেজেমন হ্রাস পাবে, ওর ক্ষমতা হ্রাস পেতে থাকবে, আর আরেকটা হেজেমনের হচ্ছে ক্ষমতা বৃদ্ধি, আরেকটা হচ্ছে ইমার্জিং পাওয়ার থাকবে, তখন এই দুইটার মধ্যে হচ্ছে মারামারি হবে। এইটাই হচ্ছে আমাদের থুসিডাইসিস ট্র্যাপ। ওইটা একটু পরে আসে মনে হয়, নাকি এর পরে আসে আমি জানি না। এই তো চলে আসছে এখানে। তো এইটা হচ্ছে জি ওই, ভাই, থুসিডিডাইজিস না কি বললেন? আরেকটু হ্যাঁ, বলেন। থুসিডাইডিস ট্র্যাপ। ও, স্ট্রাট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখানে হচ্ছে মানে হেজেমনি স্ট্যাবিলিটির কি ছিল, এখানে ছিল হচ্ছে আমার ওই একটাই হচ্ছে নেতা থাকবে, তাহলে হচ্ছে আমার কোনো ঝামেলা হবে না। আর যদি এখন এরকম হয় যে আমার যে নেতাটা আছে ওর শক্তি কমে যাইতেছে আর আরেকজনের শক্তি বাড়তেছে, তখন হচ্ছে দেখা যাবে যে এই দুজনের মধ্যে হচ্ছে মারামারি হবে। এই দুজনের জন্য যেটা মারামারি হবে, এইটাই হচ্ছে আমার থুসিডাইসিসটা। তো এটা সবার আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে স্পার্টা আর এথেন্সের মধ্যে হয়েছিল অনেক আগে। এটা হচ্ছে পেলোপনেশিয়ান ওয়ার। তো তখনই আর কি হচ্ছে এই থুসিডাইসিস নামে একজন ঐতিহাসিক এই জিনিসটা হচ্ছে নামকরণ করে গেছিল। তো বর্তমান প্রেক্ষাপটে গ্রাহাম টি এলিসন মনে হয়, হ্যাঁ, গ্রাহাম টি এলিসন এই তত্ত্বটা আবার জাহির করছে। সেটা হচ্ছে বর্তমান ক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র আর চীনের যে দ্বৈরথ চলতেছে, এই দ্বৈরথটা সম্পর্কে হচ্ছে এই গ্রাহাম টি এলিসন আরেকবার হচ্ছে থুসিডাইসিস ট্র্যাপের কথা হচ্ছে আনছে। তো এইটাতে যেটা সমস্যা, সেটা সমস্যা হচ্ছে যে থুসিডাইসিস ট্র্যাপে যখন বিশ্ব পড়ে যাবে, তখন হচ্ছে অস্থিরতা বেড়ে যাবে, তারপরে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে, কূটনীতি হচ্ছে বাধাগ্রস্ত হবে, অর্থনীতি স্থবির হবে। আহ তারপর হচ্ছে ইন্ডিয়া চায়নার ইয়ার মধ্যে যে মারামারি দেখা যাচ্ছে, যে একজন আরসিইপি দিচ্ছে, বিএরআই দিচ্ছে, এটার এগেনস্ট আরেকজন আইপিএফ, কোয়াড, আইপিএস এগুলো আনতেছে। তো এইভাবে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাবে আর অস্থিরতার সৃষ্টি হবে। তো এর ফলে হচ্ছে সামগ্রিক ভাবেই হচ্ছে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে।
এই কারণে হচ্ছে শি জিনপিং হচ্ছে বলছিল যে আচ্ছা আমাদের একসাথে কাজ করতে হবে যাতে হচ্ছে আমরা এই থুসিডাইসিস ট্র্যাপটা হচ্ছে অ্যাভয়েড করতে পারি। এটা শি জিনপিং হচ্ছে বলছে। তো এইটা গেল থুসিডাইসিস ট্র্যাপ। তারপর আসে হচ্ছে টেরোরিজম। টেরোরিজম হচ্ছে মেইন থিং হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমি কোনো একটা ঝামেলা করবো তাই সেটাকে টেরোরিজম বলা যাবে না। টেরোরিজম হইতে হলে আমাকে আমার একটা গোল আমি এস্টাবলিশ করতে চাই, আমার একটা মতবাদ এস্টাবলিশ করতে চাই, সেটা হচ্ছে আমি একটা ভয় আর আতঙ্কের মাধ্যমে করব। এটাই হচ্ছে আমার টেরোরিজম। এবং টেরোরিজম সম্পর্কে হচ্ছে জাতিসংঘ একটা রেজলিউশন নিছে, সেটা হচ্ছে আমাদের এই 49/60 এই রেজলিউশনটা হচ্ছে তারা পাশ করছিল। এবং জাতিসংঘের সংজ্ঞানুসারে হচ্ছে কোনো একটা ফিক্সড ডেফিনেশন দেওয়া হয়নি। এবং আমাদের টেরোরিজম সম্পর্কে একটা খুব বহুল প্রচলিত কথা হচ্ছে যে একজনের পক্ষে যেটা হচ্ছে টেরোরিস্ট, আরেকজনের অ্যাঙ্গেল থেকে সেটা হচ্ছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। এটা আমাদের 1971 সালের যুদ্ধ নিয়ে বলা যেতে পারে। আমরা যাকে মুক্তিযোদ্ধা বলতাম, পাকিস্তানিরা তাদেরকে হচ্ছে টেরোরিস্ট বলতো। বা এখন হচ্ছে হামাস সম্পর্কে বলা যেতে পারে যে গাজার মানুষরা, ফিলিস্তিনের মানুষরা হামাসকে হচ্ছে মুক্তিযোদ্ধা হিসেবে চিন্তা করে, অন্যদিকে ওয়েস্টার্ন যেটা ব্লক তারা এটাকে টেরোরিস্ট হিসেবে কনসিডার করে। তো টেরোরিজমের হচ্ছে আরেকটা সংজ্ঞা আছে, এই এফবিআই। এফবিআই হচ্ছে ওই যে বাংলা যে সংজ্ঞাটা বললাম সেটারই আর কি ইংলিশ, যে তারা হচ্ছে আনলফুল ভাবে ফোর্স আর ভায়োলেন্স ইউজ করে যাতে হচ্ছে তারা তাদের কোনো একটা পলিটিক্যাল বা সোশ্যাল আইডিওলজি বা অবজেক্টিভ হচ্ছে এস্টাবলিশ করতে পারে। তো এর হচ্ছে বৈশিষ্ট্য এগুলাই যে তারা হচ্ছে লক্ষ্য করবে, সাধারণ মানুষকে লক্ষ্য করবে, তারা হচ্ছে সহিংসতার ভয় দেখাবে। আর এর ফলে হচ্ছে তারা তাদের নিজেদের রাজনৈতিক আর মতাদর্শ হচ্ছে এস্টাবলিশ করতে চাবে। এগুলোই হচ্ছে আমাদের মোটামুটি সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য। সন্ত্রাসবাদের বিভিন্ন কারণ টারণ আছে, বিভিন্ন ধরনের বৈষম্য বা অনেকদিন ধরে সাপ্রেস করে রাখছে, বা হচ্ছে মানবাধিকার দিতেছে না, ন্যূনতম অধিকার গুলা দিতেছে না, শিক্ষার অভাব, অথবা অন্য আরেকটা দেশ আহ মদদ দিয়ে আমার আরেকটা দেশে হচ্ছে অস্থিরতা ক্রিয়েট করে রাখার জন্য হচ্ছে টেরোরিজমটা হচ্ছে চালা যেতে পারে। এটা একটা নাম আছে, পরবর্তীতে আমরা আসবো, স্টেট টেরোরিজম বলে ওটাকে। তো এখন হচ্ছে বর্তমানে হচ্ছে টেরোরিজমের একটু উম মানে ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় দেখা যেত যে জাস্ট স্লিপার সেল যেটা ছিল, যে একজন গিয়ে আত্মহত্যা করার সাথে সাথে অন্য আরেকজন আরো 10 জন মেরে যাবে, বা হচ্ছে 9/11-এ ডিরেক্ট প্লেন অ্যাটাক ছিল। এখন হচ্ছে অনেক বেশি মডার্ন হয়ে গেছে এগুলা। এগুলা হচ্ছে আগে তো ধর্মীয় উগ্রবাদ তো ছিলই, কিন্তু এর সাথে সাথে বর্তমানে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার, ড্রোন হামলা, সাইবার হামলা, বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হচ্ছে অর্থ সংগ্রহ, বা সাইবার অ্যাটাক দিয়ে হচ্ছে ডিডস অ্যাটাক, তারপরে হচ্ছে ফিশিং, বা হচ্ছে কোনো আরেকটা দেশের রিজার্ভে হামলা, এই টাইপের অনেক টাইপের হচ্ছে মানে চেঞ্জ আসছে। এবং অনেক ক্ষেত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ইউজ করা হচ্ছে। তো এটার একটা খুব বড় একটা কারণ অনেক দেশেই, সেটা হচ্ছে পশ্চিমা শক্তির হস্তক্ষেপ। যেমন হচ্ছে আমাদের ইরাক আর আফগানিস্তানে পশ্চিম শক্তি হচ্ছে এই শান্তি স্থাপনের নাম করে আগ্রাসন চালাইছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ইরাকে যে যুদ্ধ হয়েছে তার পরবর্তীতে ওই যুদ্ধ থেকে যারা সহিংসতার শিকার হয়েছে তারাই পরবর্তী আইএস ক্রিয়েট করছে, বা আফগানিস্তানে তালিবান, এখন তালিবান তো ক্ষমতায় আছে। তো পশ্চিমা শক্তির হস্তক্ষেপও হচ্ছে সন্ত্রাসবাদ বা বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরির ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তো এটার সমাধান কি? সমাধান হচ্ছে এটা গদবাঁধা কথাবার্তা লেখা আছে, খুব স্পেশাল কিছু লেখা নেই। তো স্টেট টেররিজমটা হচ্ছে এখানে একটু ফোকাস করতে যাচ্ছে, কারণ স্টেট টেররিজমে হচ্ছে দেখা যায় যে নর্মাল টেররিস্ট যারা, তারা হচ্ছে নন স্টেট অ্যাক্টর, যে তারা আইনের বাইরে গিয়ে হচ্ছে কাজ করে। কিন্তু যখন একটা রাষ্ট্র তাদের নিজস্ব প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী ইউজ করে আইদার তারা নিজেদের জনগণকে সাপ্রেস করতে পারে, অথবা হচ্ছে অন্য আরেকটা দেশকে আক্রমণ করতে পারে। এটা সাইবার অ্যাটাকও হইতে পারে, গ্রাউন্ড ইনভেশনও হইতে পারে, বা ভায়োলেন্সও হইতে পারে, হার্ড পাওয়ারও হইতে পারে এটা। তো বিভিন্নভাবে যখন একটা রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে এই টেরোরিজমটাকে প্রমোট করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের স্টেট টেরোরিজম। যেমন এখানে একটা উদাহরণ হচ্ছে দিছে হচ্ছে ওই যে 2017 সালে যখন হচ্ছে মিয়ানমার তাদের সেনাবাহিনী ইউজ করে রোহিঙ্গাদের উপরে হচ্ছে হত্যা চালিয়েছিল। বা এখন হচ্ছে আমরা যেটা চিন্তা করি, ইসরায়েল হচ্ছে গাজায় হচ্ছে যেভাবে হচ্ছে আক্রমণগুলো চালাইতেছে, তো এগুলাকে স্টেট টেরোরিজম বলা হয়। তো এইখানে হচ্ছে নোয়াম চমস্কির হচ্ছে আমার উক্তিটা ভালো লাগছে, যে রাষ্ট্রীয় সন্ত্রাসকে তারা এমন ভাবে করতেছে যে একটা রাষ্ট্র তাদের শক্তি প্রয়োগ করে ভীতি সৃষ্টি করে, সহিংসতা চালায়, এবং এইটা জাস্ট র্যান্ডমলি করে না, এটার পিছনে তার একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, এবং সে ওই রাজনৈতিক উদ্দেশ্য বা এজেন্ডাটাই হচ্ছে সে বাস্তবায়ন করতে চায়। তো আমরা হচ্ছে যদি এখন
ইসরায়েল বা গাজার ওইটা বলি, তো বেসিক্যালি ইসরায়েল চাইতেছে পুরো গাজাটাকে দখল করে নিতে। এটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য, এই কারণে সে হচ্ছে একদম মাস অ্যাটাক চালাইতেছে, চালায় হচ্ছে শক্তি প্রয়োগ করতেছে। তো এটা বৈশিষ্ট্য টৈশিষ্ট্য তো অলরেডি ওইটাই, যে এখানে সরকারি ভাবে জিনিসটা করা হয়, ভীতি প্রদর্শন করা হয়। এটার একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা দিয়ে মানে তারা হচ্ছে ন্যারেটিভ তৈরি করার ট্রাই করে, তাদের অ্যাটাকটাকে জাস্টিফাই করার জন্য এই বিভিন্ন কিছু হচ্ছে বলে থাকে, বিভিন্ন কিছু বলে এই প্রোপাগান্ডা চালায়, যাতে ঠিক আছে সে যে অ্যাটাকটা করছে সেটা হচ্ছে জাস্টিফাই। যেমন ইসরায়েল হচ্ছে জাস্টিফাই করে যে ইটস রাইট টু ডিফেন্ড ইটসেলফ, নিজেকে আত্মরক্ষা করার জন্য সে যা ইচ্ছা তাই করতেছে। আর এখানে তো অবভিয়াসলি মানবাধিকার লঙ্ঘন হয়, এবং মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সনদের লঙ্ঘন হয়। যেমন ইউএন এর হচ্ছে ইউএন চার্টারের 2 নম্বর অনুচ্ছেদে হচ্ছে এরকম বলা আছে যে কোন আরেকটা দেশ আরেকটা দেশকে হচ্ছে শক্তি প্রদর্শন করে হচ্ছে জোর করতে পারবে না। আর 51তম অনুচ্ছেদে বলা আছে যে শুধুমাত্র আত্মরক্ষা করার সময় হচ্ছে সে শক্তি প্রদর্শন করতে পারবে, সেটাও লিমিট করতে হবে মিলিটারি ফ্যাসিলিটিতে, ওইটা কখনোই সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা যাবে না। বা এই এই রাষ্ট্রীয় যে টেরোরিজম, এটা যদি সিভিলিয়ানদের উপর অ্যাটাক হয়, এটা জেনেভার 4 নম্বর কনভেনশন সেটারও হচ্ছে ভায়োলেশন হয়। তো এইভাবে আসলে যতই প্রোপাগান্ডা টোপাগান্ডা দিয়ে জাস্টিফাই করা ট্রাই করুক, এটা আসলে আন্তর্জাতিক বিভিন্ন সিরিয়াস ভায়োলেশন। তো ডোমেস্টিক টেরোরিজম আমরা যেটা জঙ্গিবাদ টঙ্গিবাদ বলে, ওইটাই আসলে মেইনলি হচ্ছে ডোমেস্টিক টেরোরিজম। আর এটা হচ্ছে ওই নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ যে হামলা হয়েছিল, বা প্রায়ই হচ্ছে যে নাইজেরিয়া হচ্ছে বোকো হারাম হচ্ছে নিজেদের দেশে হচ্ছে এই হামলা টামলা চালায়, এগুলো হচ্ছে ডোমেস্টিক টেরোরিজম। আর ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে এই আমরা যে স্টেট টেরোরিজম আর ক্রস বর্ডার টেরোরিজম এই দুটার মধ্যে খুব ইন্টারকানেক্টেড, একটু সাটল পার্থক্য আছে। তো স্টেট টেরোরিজম যেটা, সেটা হচ্ছে একটা রাষ্ট্র একদম ওপেনলি কোনো রাগঢাক না রেখে অ্যাটাক করে, সেটা হচ্ছে স্টেট টেরোরিজম। কিন্তু স্টেটটা যদি অ্যাটাকটা করার সময় একটু ঢেকে ঢেকে করে, যে লাইক হচ্ছে আমি আমার সামরিক বাহিনী ইউজ করলাম না, বরং বিভিন্ন প্রক্সি দিয়ে, বা হচ্ছে আমি অন্য কোনো মিলিশিয়া গ্রুপকে হচ্ছে ফান্ড করে বা তাদেরকে সহায়তা করে তাদেরকে ট্রেনিং দিয়ে আমি আরেকটা দেশে যদি আক্রমণ চালাই, সেটা হয় হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম। যেমন আমাদের রিসেন্টলি হচ্ছে যে পেহেলগাম অ্যাটাকটা হয়েছে, ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া যেটা বলছে সেটা হচ্ছে পাকিস্তান হচ্ছে এখানে মদদ দিছে, এটা একটা ক্রস বর্ডার টেরোরিজমের উদাহরণ হতে পারে। আর এরকম প্রিভিয়াস হচ্ছে আগে যে এই কাশ্মীরে হচ্ছে বিভিন্ন ধরনের ওই সন্ত্রাসী হামলা যেটা, সেটাকে হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম বলা হয়। তো ভাদিমের প্রতি এখানে হচ্ছে আমার অজিত দোভালের কথাটা হচ্ছে বেশি রিলেভেন্ট লাগছে, কারণ রিসেন্টলি যেহেতু ইন্ডিয়া পেহেলগাম অ্যাটাকটা হয়েছে, ও বলছে হচ্ছে এই ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট। তো এখন এইখানে হচ্ছে বিভিন্ন উদাহরণ টুদাহরণ দেওয়া আছে, এবং এখানেই বলা আছে যে কিন্তু এই পাকিস্তান তো অস্বীকার করতেছে যে ওরা যে পেরিয়াম এটাকে যে ওরা হচ্ছে জয়সওয়াল নাকি জয়সি মোহাম্মদ ওই টেররিস্ট গ্রুপকে যে ওরা অর্থায়ন করছে, এটা কিন্তু পাকিস্তান অস্বীকার করছে। এটা তো ভাই অস্বীকার এটাই করবে। এটা যদি স্বীকার হ্যাঁ করে না, তা স্বীকার করলে এটা হয়ে যাবে হচ্ছে স্টেট টেরোরিজম। যেহেতু অস্বীকার করতেছে, এই কারণে হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম, মানে ওরা ডিরেক্টলি অ্যাটাক করে নাই। ইন্ডিয়ার ভাষ্য মতে হচ্ছে পাকিস্তান হচ্ছে এই বিভিন্ন টেরোরিস্ট গ্রুপকে সাপোর্ট দিয়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাইছে। না ধরেন ইরান যে ধরেন যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদেরকে অর্থায়ন করে, এটা কিন্তু সর্বজন স্বীকৃত বা ওরা অস্বীকার করে। বা আরো আছে আপনার এই ইয়া, হিজবুল্লাহ, এদেরকে হচ্ছে অন্য একটা কান্ট্রি হচ্ছে আর্থিকভাবে সহায়তা করে, এটা হচ্ছে সবাই স্বীকার করে আর কি। ভাই কিন্তু এটা পাকিস্তান যে পশ্চিমা হ্যাঁ মিডিয়া হ্যাঁ স্বীকার করে, ইরান কি স্বীকার করে যে ওরা হামাস বা হিজবুল্লাহকে হচ্ছে ইয়া করে, সাপোর্ট করে? ইরান আমি তো কিন্তু জানি যে স্বীকার করে। আমি তো দেখি না ওরা ওপেনলি স্বীকার করে, ওরা তো অস্বীকার করে আমি যত দেখছি। মানে আচ্ছা ওয়েস্টার্ন ঠিক আছে। অন্যান্য মিডিয়ারা বা মানে ইরান বাদে বাকি বিশ্ব সবাই বলে যে হ্যাঁ সাপোর্ট করে, কিন্তু ইরান কখনো ওপেনলি এটা হচ্ছে এগ্রি করে নাই যে ওরা আসলে সাপোর্ট করে বা ইয়া করে। কিন্তু এটা এখানে আচ্ছা কথা হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ বল। এখানে কথা হচ্ছে কি যে ইরান এইটা বলে যে তারা হচ্ছে হিজবুল্লাহ হুথি এদের যে কর্মকাণ্ড এগুলো সমর্থন করে, কিন্তু তারা এখানে যে হচ্ছে সামরিক সাপোর্ট দেয় বা অর্থনৈতিক সাপোর্ট দেয় এটা তারা কখনো স্বীকার করে নাই। বুঝতে পারছি। তাহলে এটা কি ক্রস বর্ডার হবে নাকি স্টেট টেরোরিজম হবে, ইরান যে এই প্রক্সি দিয়ে হামলা চালায়? এটা আমি মনে করি ক্রস বর্ডারই হওয়া উচিত নাকি। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়।
ভাইয়া এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দেবেন? আমি একটু বুঝতে পারছি না, এই যে ক্রস বডি সবাই প্রশ্ন করছে, বাট আমি বুঝতে পারছি না, আরেকটু যদি বলতেন। আচ্ছা ঠিক ত্বকি আছে। ভাই, স্টেট টেররিজম আর ক্রস বর্ডার আরেকটু বলেন সংক্ষেপে। আচ্ছা, স্টেট টেরোরিজম হচ্ছে একটা সরকার সে ওপেনলি হচ্ছে টেরোরিজমকে হচ্ছে সাপোর্ট করবে, এবং সেই সরকারের নিজস্ব প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে ইউজ করে সে নিজেদের নাগরিকদেরকে হত্যা করতে পারে, আবার হচ্ছে অন্য কোনো দেশেও হচ্ছে সে এই কাজটা হচ্ছে করতে পারে। তো সেটা হচ্ছে স্টেট টেরোরিজম। এইখানে এই ইয়াতে এই লাইভের পিডিএফটাতে শুধু ওই নিজেদের দেশের মধ্যে কথা বলা আছে। আমি হচ্ছে ওই চ্যাট জিপিটিতে একটু সার্চ করে দেখছি যে অন্য দেশেও যেটা আক্রমণ করে এবং এটা ওপেনলি যেটা করে সেটা হচ্ছে স্টেট টেরোরিজমের মধ্যেই পড়ছে। তো লাইভে যেটা হচ্ছে দিছে সেটা হচ্ছে ওই যে সিরিয়াতে বাশার হচ্ছে নিজেদের মানুষকে হত্যা টত্যা করছে, তারপরে মিয়ানমারে তারা হচ্ছে রোহিঙ্গাদেরকে হচ্ছে ইয়া করছে, গণহত্যা চালাইছে, এগুলাকে তারা হচ্ছে স্টেট টেরোরিজম বলছে। তো আমি হচ্ছে চ্যাট জিপিটি বা একটু গুগল করে যেটা দেখলাম যে ওই বিভিন্ন দেশ যেমন হচ্ছে ইসরায়েলের ওটাকেই হচ্ছে আবার স্টেট টেরোরিজম হিসেবেও হচ্ছে ওইখানে গুগলে কয়েকটা জায়গায় দেখলাম যে ওটাকে স্টেট টেরোরিজম বলা আছে। তো আবার নোয়াম চমস্কিও হচ্ছে ওই একই কথা বলছে যে তারা হচ্ছে ওই তারা শক্তি প্রয়োগ করে ভীতি সৃষ্টি করবে, করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে হাসিল করবে। তো এইখানে হচ্ছে কোনো কিছু রাগঢাকের কিছু নাই, একটা দেশ একদম ওপেনলি তার যে কাঠামো টাঠামো আছে সেটা ইউজ করে তারা টেরোরিজম চালাচ্ছে, এটা হচ্ছে স্টেট টেরোরিজম। এখন কেউ যদি এই জিনিসটা ওপেনলি না করে কোনো একটা টেরোরিস্ট গোষ্ঠীকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে করে, যেমন আমি যদি বলি সে কথার কথা ধরেন, যুক্তি তর্কের বাইরে যাই, ধরে নিলাম সে কথার কথা পাকিস্তানি হচ্ছে ওই তে কি লস্কর তালিবান না কি জানি একটা ওকে সাপোর্ট দিছে। তো ধরেন সে কথার কথা যে পাকিস্তানের আইএসআই ওদেরকে হচ্ছে অস্ত্র দিছে, ট্রেনিং দিছে, আহ বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে এদেরকে হচ্ছে ইন্ডিয়ার পেহেলগামে পাঠায় হচ্ছে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে। তো পাকিস্তান তো কখনোই এটা জিনিসটা স্বীকার করবে না, কারণ এটা তো অফকোর্স ভায়োলেশন বা এটা তো যুদ্ধ লাগে যাবে। তো পাকিস্তান মানে ওপেনলি হচ্ছে অস্বীকার করবে, কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে এই জিনিসটাকে সাপোর্ট করে বা হচ্ছে ফান্ডিং করে বা হেল্প করে। এই জিনিসটা যখন হয় তখন হচ্ছে সেটা হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম। আপু আপনাকে বুঝাতে পারছি? জি ভাইয়া, এখন বুঝতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ। ভাইয়া, এখানে ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে, ক্রস বর্ডার টেরোরিজম যে ধরেন একটা দেশ তার সন্ত্রাসীদের বা কাউকে প্রশিক্ষণ দিয়ে অন্য একটা দেশে পাঠাইলো, অর্থাৎ একটা দেশ বর্ডার ক্রস করে অন্য একটা দেশে যে যদি সন্ত্রাস কার্য করে, এটাকে বলতে ক্রস বর্ডার টেরোরিজম। জি জি জি, আর যদি নিজের দেশেই করে তাহলে সেটা আমরা বলতেছি যে ডোমেস্টিক টেরোরিজম। ওটা ডোমেস্টিক টেরোরিজম, জি ভাইয়া। আর স্টেট টেরোরিজমে আমি হচ্ছে এইখানে হচ্ছে নিজের দেশে কথা বলা আছে, কিন্তু আমি হচ্ছে গুগল টুগল করে দেখছি যে বাইরের দেশও যদি অ্যাটাক আচ্ছা করে আচ্ছা সেটাও স্টেট টেরোরিজম। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা, ভাইয়া, খুব তাহলে সহজ কি করে। আমরা বলতে পারি যে ইরান যে হামাসকে সমর্থন করে এটা স্টেট টেরোরিজম, সরি, ডোমেস্টিক টেরোরিজম? আহ আপু, এই যে মনে করেন হেজবুল্লাহ যেটা, ওরা তো হচ্ছে আহ, ইরানে তো কোনো ঝামেলা করে না। যদি এমন হইতো যে আহ, মনে করেন এই মিয়ানমারের এক্সাম্পলটা দিয়ে দেখে যে মিয়ানমার তার নিজ দেশের মধ্যে নিজের সেনাবাহিনী ইউজ করে নিজেদের মানুষকে মারছে, তো এটা হচ্ছে স্টেট টেরোরিজম। কিন্তু ধরেন মনে করেন সে কথার কথা যে চায়না হচ্ছে এইখানে ধরেন ইন্ডিয়ার অরুণাচলে এই উলফা বা আর কি কি জানি আছে ওদেরকে হচ্ছে সাপোর্ট দিয়ে ওদেরকে ট্রেনিং করায়, এইখানে মনে করেন সেভেন সিস্টার্স একটু ঝামেলা লাগা রাখছে, এইটা হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম। এটা কি উম, আমরা কি সামনে আগাবো নাকি এখানে এখনো ডাউট আছে? আগান আগান, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ ভাইয়া, আপনি আগান সহজ কথা মনে হয় আগান। তমাল। হ্যাঁ হ্যাঁ সহজ কথা, স্টেট টেরোরিজমে রাষ্ট্র দায় নিবে, কিন্তু হ্যাঁ, ক্রস বর্ডারে রাষ্ট্র কোনো দায় নিবে না। রাষ্ট্রদায় না। ঠিক আছে, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এবার আসি সাইবার টেরোরিজমে। তো সাইবার টেরোরিজমে হচ্ছে মেন কথা এখানে হচ্ছে ওই ইন্টারনেট আর কম্পিউটার ইউজ করে আমি বিভিন্ন রাষ্ট্রের সরকারি অবকাঠামো, গুরুত্বপূর্ণ অবকাঠামো,
আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক ট্যাঙ্কে হচ্ছে আমি অ্যাটাক চালাবো, সেটা হচ্ছে সাইবার টেরোরিজম। এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ যেটা হচ্ছে সেটা হচ্ছে 2010 সালে ওই স্টারনেক্স হচ্ছে ইসরায়েল হচ্ছে ওই ইরানের পারমাণবিক যে কেন্দ্রগুলো আছে ওটা সেন্ট্রিফিউজ করা যে কম্পিউটার সিস্টেমটা ছিল ওটাকে করাপ্ট করছিল, করাপ্ট করে ওটাকে বিকল করে দিছিল। এটা একটা স্টারনেক্স সাইবার টেরোরিজমের উদাহরণ। এখন হচ্ছে রিসেন্টলি হিসেবে যদি দেখা যায় তাহলে হচ্ছে আমাদের ওই রাশিয়া হচ্ছে দেখা যায় যে ইউক্রেনের বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিতেছে, আহ, বিভিন্ন ধরনের হচ্ছে এই নেট ডাউন করে দিতেছে। এই টাইপের হচ্ছে অ্যাটাক যেগুলা করতেছে সেটা হচ্ছে আমার সাইবার টেরোরিজম। তো সাইবার টেরোরিজম নিয়ে হচ্ছে এই এফবিআর এর হচ্ছে ওই এই ডেফিনিশনটাই হচ্ছে রিলেভেন্ট লাগছে, যে ওই একই কথা যে পলিটিক্যালি মোটিভেট হয়ে আমার হচ্ছে কম্পিউটার সিস্টেমটাকে ইউজ করে আমি কোনো একটা হচ্ছে ভায়োলেন্স চালাবো, সেটাই হচ্ছে আমার সাইবার সাইবার কি সাইবার টেরোরিজম। তো এইখানে তো উদ্দেশ্য আছে যে এখানে আমার কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে হবে এবং আমি এটা অ্যাটাক চালাবো, আমি এটা ইন্টারনেট এবং কম্পিউটার সিস্টেম, তারপরে ভাইরাস, ম্যালওয়্যার, র্যানসামওয়্যার, এই ধরনের বিভিন্ন জিনিস ইউজ করে করব। এটা আমার বিভিন্ন ধরনের ওই অবকাঠামো টাঠামো অ্যাটাক করবো, এটা ব্যাংক হইতে পারে, এটা আর্থিক প্রতিষ্ঠান হইতে পারে, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার হইতে পারে, সরকারি প্রতিষ্ঠান হইতে পারে। আর এটার ফলে দেখা যায় যে আমি হচ্ছে বেসিক্যালি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছি, আমি এটা কৌশলগত লেভারেজ পাই। তো এখানে বিভিন্ন প্রকারভেদ দেওয়া আছে। তো আমি যদি হচ্ছে ভাইরাস বা হচ্ছে দিয়ে অ্যাটাক করি বা হচ্ছে ডিডস অ্যাটাক হচ্ছে মানে আমি একটা নেটওয়ার্কে তো একটা লিমিট থাকে যে সে কি পরিমাণ ডাটা আদান প্রদান করতে পারে, যে কোনো একটা ব্যান্ডউইথ লিমিট থাকে। তো আমি হচ্ছে এত বেশি ওই সার্ভারের একসাথে মনে করেন ধরেন আমি 1000 জন ফ্রেন্ড মিলে একটা হচ্ছে আহ ধরেন কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলাম, এখন ওই ওয়েবসাইটের ধরেন ধারণ ক্ষমতা 100 জন, ও একটা টাইম 100 জনকে সার্ভিস দিতে পারে। আমি এখন 1000 জন ফ্রেন্ড মিলে আমি হচ্ছে ওই এট এ টাইম হচ্ছে ওই সাইবারে ঢোকার চেষ্টা করতেছি, তাহলে নেটওয়ার্কটা জ্যাম হয়ে যাবে, তো ওই সার্ভারটা কাজ করবে না, ফল করবে। এটা হচ্ছে আমার ডিডস অ্যাটাক। তো আর ম্যালওয়্যার তো হচ্ছে আমরা জানি যে ওই বিভিন্ন ধরনের ফিশিং টিশিং বা হচ্ছে ভাইরাসের মাধ্যমে আমি হচ্ছে এই অ্যাটাক ট্যাটাক দিব। তো এটা হচ্ছে ম্যালওয়্যার। তো এটা হচ্ছে অ্যাটাক। আর আমি বিভিন্ন কিছু তথ্য চুরি করতে পারি, আমি হচ্ছে ডেটাও চুরি করতে পারি বা ডেটাবেস হচ্ছে আমি গোপনে চুরি করতে পারি। এটা হচ্ছে যেমন বাংলাদেশের ওই যে রিজার্ভ চুরি ঘটনাটা, এটা একটা ধরা যেতে পারে। আর আরেকটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা, যে আমি একটা বড় প্রতিষ্ঠানের কর্মীর মাধ্যমে হচ্ছে আমি কর্মীর ইমেল অ্যাকাউন্টে হচ্ছে আমি অ্যাটাক করলাম, তারপর সেখান থেকে আমি ওই ওই বড় প্রতিষ্ঠানের হচ্ছে যে সার্ভারটা আছে সেই সার্ভারে ঢুকে গেলাম। মানে এইটা হচ্ছে আমার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে ক্রিপ্টো সাইবার আছে। ক্রিপ্টো সাইবার হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে র্যানসমওয়্যারের মতো। তো র্যানসমওয়্যারে হচ্ছে জাস্ট কি করতো, আমি হচ্ছে একটা জিনিস করাপ্ট করে আমি টাকা চাইতাম, ইনক্রিপ্ট করে রাখতাম। সে যদি আমাকে টাকা দিত তাহলে আমি ওই ইনক্রিপশনের কিটা হচ্ছে ওকে দিতাম, তাহলে ওর ডাটা পেয়ে যেত। এখন এইটা যদি আমি হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি দিয়ে করি তাহলে সেটাই হচ্ছে আমার ক্রিপ্টো সাইবার টেরোরিজম। আর এটা বিভিন্ন ধরন আছে। এটা আমি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক করতে পারি, যেমন এই স্টাক্সনেট ছিল হচ্ছে আমার ওই পারমাণবিক কেন্দ্রে হামলা। আমি কোনো একটা ব্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে করতে পারি, এই যে বাংলাদেশের ব্যাংকের উদাহরণের কথাটা বলা আছে। আমি কোনো সামরিক ক্ষেত্রে করতে পারি, রাজনৈতিক উদ্দেশ্য করতে পারি, যেমন হচ্ছে 2016 সালে ওই হিলারি ক্লিন্টনকে হারানোর জন্য হচ্ছে অভিযোগ আছে যে রাশিয়া হচ্ছে সাইবার অ্যাটাক চালাইছিল। তো এটা হচ্ছে আমার প্রকারভেদ। এবার এটাকে যখন হচ্ছে কাউন্টার করতে যাবো তো এটার বিভিন্ন ধরনের উদাহরণ আছে, যেমন 2000 মানে আমি বিভিন্ন ধরনের টেরোরিজমকে যখন আমি হচ্ছে কাউন্টার করতে যাবো, এটার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্র 2001 সালে ওয়ার অন টেরোরিজম বলে হচ্ছে আফগানিস্তানে হচ্ছে অ্যাটাক দিয়েছিল। তারপর বাংলাদেশে যে ওই হলিজান আর্টিকা অ্যাটাকটাকে যখন করছিল তখন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অপারেশন থান্ডারবোল্ট ইউজ করে ওই যারা অ্যাটাক করছে তাদেরকে হচ্ছে ধরছে। তো এটা হচ্ছে কাউন্টার টেরোরিজমের হচ্ছে এই গদবাঁধা কথাবার্তা, এখানে হচ্ছে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এখানে হচ্ছে এই বান কি মুনের কথাটা হচ্ছে বলা যেতে পারে যে সবচেয়ে ইফেক্টিভ টেরোরিজম স্ট্র্যাটেজি হচ্ছে আমি শুধুমাত্র টেরোরিস্ট গ্রুপকে ডিফিট করব না, বরং আমার যেসব কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো এই টেরোরিস্ট গ্রুপকে হচ্ছে জন্ম দেয়, সেই জন্ম দেয় প্লাস হচ্ছে ওই কন্ডিশন গুলা ওদেরকে গ্রো করতে হেল্প করে, সেগুলা আমি দমন করব। যেমন হইতে পারে যে সামাজিক বৈষম্য কমানো, বা আমি কোনো গ্রুপকে দমন করব না, তাহলে তার আমার টেরোরিস্ট অ্যাটাক হইলো না। তো বানকমে এই কথাটাই আর কি আমার হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ লাগছে, যে আমার কাউন্টার টেরোরিজম সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে শুধু টেরোরিস্ট গ্রুপকেই হচ্ছে দমন করা না, বরং
যে যে কন্ডিশন গুলা টেররিস্ট গ্রুপকে গ্রো করতে বা জন্ম নিতে হেল্প করে, সেই কন্ডিশন গুলাকে আমি হচ্ছে প্রিভেন্ট করবো। তো এখানে বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে যে আমি গোয়েন্দা তাৎপর্য কার্যক্রম চালাই, আমি ডাটা কালেক্ট করব বা পূর্বাভাস নিব যে তারা যেন হচ্ছে অ্যাটাক না করতে পারে, টেররিস্ট অ্যাটাক না হতে পারে। আমি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো, যে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে আমি এখন ওই টেররিস্ট গুলাকে এখন ধরবো। আর বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা হইতে পারে, যেমন হচ্ছে ধরেন সে কথায় কথা বাংলাদেশের যে রিজার্ভটা চুরি হয়েছে, এটা তো আর এখন আমি ওদেরকে ধরতে পারবো না। তো এখানে আমার হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক হেল্প লাগবে, যাতে হচ্ছে আমি টাকাটাকে ব্যাক করাইতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন এই আইন টাইন হচ্ছে খুব বেশি মানে এটা বলছে আর কি, যে আমি কঠোর আইন প্রয়োগ করব, বাহিনীদেরকে হচ্ছে দক্ষতা বৃদ্ধি করব, আমি আমার হচ্ছে যাতে সাইবার সিকিউরিটি সেটাকে আমি ইনহ্যান্স করবো, এগুলাই। তো মোটামুটি এখানে হচ্ছে ওই টেরোরিজম পার্টটা শেষ। এরপরে শুরু হয়েছে হচ্ছে জিও পলিটিক্স। জিও পলিটিক্স এর হচ্ছে মেইন কথা হচ্ছে আমার জিও, দ্যাট মিনস আমার ভৌগোলিক যে অবস্থানটা, সেই ভৌগোলিক অবস্থানটাকে আমি কাজে লাগাই, আমি হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা নিতেছি বা রাজনীতিতে আমার মতাদর্শটা হচ্ছে স্ট্রং করতেছি, সেটা হচ্ছে আমার জিও পলিটিক্স। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে 1956 সালের ওই সুয়েজ সংকট ইয়াটাকে মেনশন করা যেতে পারে, যে এইখানে হচ্ছে তখন মিশর হচ্ছে কি করতে চাইছিল, সে হচ্ছে সুয়েজ খালটাকে কন্ট্রোলে নিয়ে সে পাওয়ারফুল হতে চাইছিল। তখন ওইটাকে আবার ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করার জন্য তখন আবার হচ্ছে মিশরকে হচ্ছে ইসরায়েল অ্যাটাক করছে। তো এখন নতুন প্রেক্ষাপটে কিছুদিন আগে হচ্ছে দক্ষিণ চীন সাগরে হচ্ছে আমাদের চীন হচ্ছে দখলে নিয়ে 9 ড্যাশ লাইন টানছিল। তো এই জায়গাটা হচ্ছে ওর বাণিজ্যিকের জন্য খুবই ক্রুশিয়াল, এই কারণে সে ওর এই জায়গাটাকে সিকিউর করতে চাইছিল। তো এই কারণেই হচ্ছে আমাদের বিভিন্ন ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপার গুলার ক্ষেত্রে যে পলিটিক্স এর ব্যাপার স্যাপার গুলো চলে আসে, সেটাই হচ্ছে আমাদের ভূ রাজনীতি। তো এইখানে হচ্ছে এই হেনরি কিসিঞ্জারের উক্তিটা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যে পাওয়ার হচ্ছে আমার আলটিমেটলি ডিসাইড করে দিবে যে আমার আর ব্যালেন্স অফ পাওয়ারটা হচ্ছে আমার জিও পলিটিক্স এর ব্যালেন্স অফ পাওয়ারটা কোন দিকে যায়। পাওয়ার ইজ দ্য আলটিমেট ডিটারমিনেন্ট, বাট দ্য ব্যালেন্স অফ পাওয়ার ইজ দ্য সেন্ট্রাল থিম অফ জিও পলিটিক্স। মানে আমি জিও পলিটিক্সে ট্রাই করব আমার ব্যালেন্স অফ পাওয়ারটা মেনটেন করতে, কিন্তু আমার নিজস্ব পাওয়ার যেটা, সেটাই আসলে ডিটারমাইন করে দিবে যে আমি কি বেশি শক্তিশালী হইলাম, নাকি হচ্ছে আমার উপর অন্যজন আবার খবরদারি করবে। আর রুডল্যান্ড কাপ্রানেরটা একটু গতানুগতিক, যে জিও পলিটিক্স হচ্ছে আমার কিভাবে জিওগ্রাফি আর ইকোনমিক্স এই দুইটা কিভাবে হচ্ছে আমার পলিটিক্সে আর ইন্টারন্যাশনাল রিলেশনে হেল্প করে, সেটাই হচ্ছে সেটার গবেষণাই হচ্ছে জিও পলিটিক্স। তো জিও পলিটিক্স ব্যাপারে হচ্ছে তিনটা খুব প্রসিদ্ধ হচ্ছে থিওরি আছে। একটা হচ্ছে হার্টল্যান্ড থিওরি, আরেকটা হচ্ছে আমাদের রিমল্যান্ড থিওরি, আর সবচেয়ে প্রাচীনটা হচ্ছে আমাদের সমুদ্র শক্তি। তো আমাদের হার্টল্যান্ড থিওরি যে জিনিসটা বলে, সেটা হচ্ছে এই যে আমাদের পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া, মানে এই পাশের যে আমাদের যে সমতল ভূমিটা দেখা যাচ্ছে, এই সমতল ভূমিটা হচ্ছে যে কন্ট্রোল করতে পারবে, এটাকে বলছে সে হার্টল্যান্ড। তো সেই হচ্ছে আমাদের ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করতে পারবে। তো এই হার্টল্যান্ড থিওরিটা দিছিল হচ্ছে হ্যালফোর্ড ম্যাককাইন্ডার, এটা মোটামুটি 1900 সালের দিকে দিছিল। তো এইটার হচ্ছে প্রথমে ইয়ারা বেশি একটা পাত্তা টাত্তা দেয় নাই, টিউএসএ পাত্তা টাত্তা দেয় নাই, কিন্তু পরবর্তী দেখা গেছে যখন রাশিয়া আর চীন হচ্ছে এই জায়গাটায় বিআরআই বা হচ্ছে অন্য কোনো মাধ্যমে এই জায়গাটায় হচ্ছে ইনভেস্ট করা শুরু করে, তারা হচ্ছে পাওয়ারফুল হয়েছে, তখন হচ্ছে আমেরিকা টনক নড়ছে যে না, আসলে তো এটা ভুল করে ফেলছে। তো এইখান নিয়ে কেন এত মানে উম শক্তির প্রতিদ্বন্দ্বিতা, এটা মেইন রিজন হচ্ছে এই জায়গাটায় অনেক বেশি হচ্ছে প্রাকৃতিক সম্পদ টম্পদ আছে, তেল গ্যাস। এটা শুধুমাত্র এই যে এই জায়গাটা না, আমি দেখাই, এখানে হচ্ছে পূর্ব ইউরোপ, তারপর হচ্ছে মধ্য এশিয়া, আর হচ্ছে পশ্চিম রাশিয়া, এই তিনটা জায়গা মিলেই হচ্ছে এই যে এই জায়গাটাকে হচ্ছে তারা হার্টল্যান্ড হিসেবে কনসিডার করছে। তো রিমল্যান্ড থিওরি হচ্ছে হার্টল্যান্ডের একটু ভাই উল্টা। জায়গাটা জায়গাটার নাম কি বললেন? হার্টাইন হার্টল্যান্ড, আরেকটা নাম হচ্ছে ইউরেশিয়া। এই যে আচ্ছা 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 হার্টল্যান্ড, আর কোথায় কোথায় এই জিনিসটাকে ইউরেশিয়া বলছে। তো এটা আচ্ছা আচ্ছা বেসিক্যালি হচ্ছে এই স্থল ভাগ যেটা আছে, এইটাকে সেন্টার করে এই থিওরিটা। তো এইটার কাউন্টারে আসছে 1940 সালের দিকে রিমল্যান্ড থিওরি, এটা দিচ্ছে হচ্ছে নিকোলাস এক্স স্পাইকম্যান। সে বলছে যে না, এইটা হচ্ছে আমার এই
এই ভূমিটা না, স্থলভাগটা না, বরং এই ভূমিটাকে চারপাশে যে হচ্ছে আমার সামুদ্রিক জায়গাটা আছে, এটাকে ও বলছে হচ্ছে রিমল্যান্ড। তো ও বলছে যে শুধু এই ভূমিটা না, বরং এই সমুদ্রের উপকূলে এই যে সাইড দিয়ে যে জায়গাটা আছে, এইটা হচ্ছে যে কন্ট্রোল করবে। এটা যদি জুম আউট করি, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে যে কন্ট্রোল করবে, সেই হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ল্ডের কন্ট্রোল নেবে। হুয়েভার কন্ট্রোল দ্য রিমল্যান্ড, সে হচ্ছে ওয়ার্ল্ডের ডেস্টিনি কন্ট্রোল করবে। তো এইটা হচ্ছে কোথায় কোথায়, এইটা হচ্ছে এই যে জিনিসটা, যেটা হচ্ছে রিমল্যান্ড বলতে মিন করা হয়েছে যে শুধুমাত্র স্থলভাগটা না, এই স্থলভাগ আর সমুদ্র যে জায়গাটায় হচ্ছে মিলিত হয়েছে, যে জায়গায় সংযোগ হয়েছে, ওইটাকে সে হচ্ছে রিমল্যান্ড হিসেবে বলছে। এবং এইটাকে যে কন্ট্রোল করবে, এইটাকে যে কন্ট্রোল করবে, সেই হচ্ছে পুরা বিশ্বটাকে কন্ট্রোল করবে। তো আর সমুদ্র শক্তি, সেটা হচ্ছে সি পাওয়ার থিওরি, সেটা বলছে, সে হচ্ছে আলফ্রেড শেয়ার মেহেন, সে সবচেয়ে পুরাতন এটা। সে বলছে এই ভূমিও না, এটা সংযোগ স্থলও না, বরং এই জল রাশি, এই হুএভার কন্ট্রোলস দ্য ওয়েভস, যে জল ভাগে হচ্ছে কন্ট্রোল করতে পারবে, সে হচ্ছে শক্তিশালী। এবং এইটার হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ব্রিটিশ যখন ঔপনিবেশিক সাফল্য পাইছে, সে বেসিক্যালি ওর নৌবহর নিয়েই হচ্ছে, অনেক শক্তিশালী নৌবহর ছিল, ওইটা দিয়ে সে পুরো বিশ্ব হচ্ছে শাসন করছে। তো এটা হচ্ছে আমাদের সি পাওয়ার থিওরির মেইন থিম। তো দুইটারই সবগুলারই হচ্ছে, কোনোটাই অ্যাকুরেট না, সবগুলারই হচ্ছে কিছু হচ্ছে উইক পয়েন্ট আছে, আবার কিছু হচ্ছে সাফল্য পয়েন্ট আছে। তো এগুলা হচ্ছে মোটামুটি যে যে থিওরি যেখানে হচ্ছে অ্যাপ্লাই করা যায় সেখানে দিব। যেমন মনে করেন আমি রাশিয়া ইউক্রেন ইনভেশন যদি করি, এটা মোটামুটি স্থলভাগ নিয়ে যুদ্ধ, সেটাকে আমি বলবো হচ্ছে আপনার মনে করেন ইয়া নিয়ে, হার্টল্যান্ড থিওরি। কিন্তু মনে করেন আহ, যে এইখানে হচ্ছে যখন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এখানে হুথিরা হচ্ছে মনে করেন এই পথটা বন্ধ করে দিল, বা মনে করেন ইরান কিছুদিন আগে হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বলছে, এগুলা হচ্ছে বলা যায় হচ্ছে রিমল্যান্ড থিওরি দিয়ে, যে ওরা হচ্ছে ওই সংযোগ স্থলগুলা বন্ধ করে দিয়ে কন্ট্রোল করবে তেল বাজার, বা বিশ্ব বাণিজ্য কন্ট্রোল করবে, এটা হচ্ছে রিমল্যান্ড থিওরি। আর সমুদ্র শক্তি যদি মনে করেন সে কথার কথা, আহ আমেরিকা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লিট পাঠায়, যেমন মনে করেন বাংলাদেশের যুদ্ধের সময় সপ্তম নৌবহর পাঠাইছিল, বা এগুলা হচ্ছে সি পাওয়ার দিয়ে হচ্ছে ব্যাখ্যা করা যায়। তো যখন যেটা যেখানে অ্যাপ্লিকেবল হবে তখন সেটা সেখানে দেওয়া হবে। তো এইবার আসি হচ্ছে ভূ অর্থনীতি। তো ভূ রাজনীতি ছিল হচ্ছে শুধু আমার ভৌগোলিক অবস্থানের পাওয়ার। আর ভূ অর্থনীতিতে বলা হয় যে না, আমি শুধু ভৌগোলিক অবস্থান না, এটার সাথে সাথে আমি আমার ইকোনমিক পাওয়ার যেটা আছে, আমি আমার ইকোনমিক পাওয়ারটাকে হচ্ছে কাজে লাগাবো। যেমন হচ্ছে চীনের ক্ষেত্রে বলা যায়, ও এখন হেজমনি শুধু তার অবস্থানের জন্য না, তার অবস্থান এবং হচ্ছে শুধু চীন না, চীন এবং আমেরিকা দুইটাই, তার অবস্থানও খুবই ভালো, খুবই সুন্দর জায়গায়, আবার হচ্ছে তার ইকোনমিক পাওয়ারও অনেক বেশি। তো এই দুটো কম্বিনেশন করে আমি এই দুটো কম্বাইনলি আমি হচ্ছে আমার কম্বাইন করে আমি হচ্ছে বিভিন্ন ধরনের পাওয়ার এক্সারসাইজ করব, এটাই হচ্ছে আমার জিও ইকোনমিক্স। তো জিও ইকোনমিক্স নিয়ে হচ্ছে এইখানে বেশ কিছু প্রথম আছে হচ্ছে ইয়াটিয়া দিছে, এটা আমার কাছে আপাতত আহ, বর্তমান প্রেক্ষাপটে খুব বেশি রিলেভেন্ট লাগে না, এই কারণে এই জায়গাটা আমি স্কিপ করছি, এটা হচ্ছে খুব বেশি একটা পড়ি নাই। এই মহীসোপানটা একটু পড়ছিলাম হচ্ছে ওই বাংলাদেশের ওই ইয়া নিয়ে, ওই যে 2014 সাল 12 সালের দিকে যে সমুদ্র টমুদ্র পাইলো, ওই 200 মাইল, 200 নটিক্যাল মাইল, 354 নটিক্যাল মাইল, ওই জন্য ওই জায়গাটা একবার রিডিং দিছিলাম। তো এটা মনে হয় না বিশ্ব রাজনীতিতে আপাতত খুব বেশি একটা হচ্ছে গুরুত্ব আছে। তো এখন আসে হচ্ছে এই যে অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো অস্ত্র নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ যখন নিয়ন্ত্রণ বলবে তখন হচ্ছে জিনিসটা, অস্ত্রটা সীমিত করবো, আমি পুরোপুরি পরিহার করব না, আমি পুরোপুরি বাদ দিব না, বরং হচ্ছে আমি একটা লিমিট করে দিব, যে আমি এতটুকু পর্যন্ত মজুত করতে পারবো, এতটুকু পর্যন্ত আমি হচ্ছে মোতায়েন করতে পারবো, বা এতটুকু জায়গা জুড়ে আমি হচ্ছে অস্ত্রটাকে হচ্ছে ইউজ করতে পারবো, সেটা হচ্ছে আর্মস কন্ট্রোল। এটার উদাহরণ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্ম, মানে স্টার্ট ওয়ান আর কি, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন থিওরি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া হচ্ছে দুজনে এগ্রি করছিল যে তারা পারমাণবিক ওয়ারহেড একটা নির্দিষ্ট পরিমাণ লাগবে, এই নির্দিষ্ট পরিমাণটা সে ক্রস করবে না। তারপর হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল থিওরি, এটার সময় হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতি ব্যবস্থায় হচ্ছে ওই যুক্তরাষ্ট্র রাশিয়া হচ্ছে তারা এই ট্রিটা করছিল। আর যখন নিরস্ত্রীকরণ আসবে, তো এইখানে ছিল আমার অস্ত্রটা থাকবে,
কিন্তু আমি ওটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখবো, একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড আমি ক্রস করাবো না। আর নিরস্ত্রীকরণ হচ্ছে আমার কাছে অনেক বেশি পরিমাণ অস্ত্র আছে, এখন আমি দুই গ্রুপই সমঝোতায় আসলাম যে না আমাদের অস্ত্রের পরিমাণ বেশি হয়ে গেছে, এখন আমরা হয় পুরাপুরি বাদ দিব, আর পুরাপুরি বাদ দিতে যদি নাও পারি আমি অ্যাটলিস্ট কমাবো। এটা হচ্ছে আমার নিরস্ত্রীকরণ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা, সেটা হচ্ছে এনপিটি। কেন? কারণ হচ্ছে কিছুদিন আগে ইরান হচ্ছে এই এনপিটি থেকে হচ্ছে নিজেকে প্রত্যাহার করে আসছে। তো এই এনপিটিটা হচ্ছে আসলে কি? এই এনপিটিটা হচ্ছে যে 1968 সালে তখনকার হচ্ছে আমাদের এই 5টা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ছিল, ইউএসএ, চায়না, ইউকে, রাশিয়া আর ফ্রান্স। তো ওরা মিলে হচ্ছে এগ্রিমেন্ট করছে যে আহ, আমরা হচ্ছে অন্য কোনো দেশকে আর হচ্ছে সাপোর্ট করব না পারমাণবিক অস্ত্র বানাইতে, অন্য কোনো দেশ যেন হচ্ছে জিনিসটা নাও বানায়। আর যারা এখানে স্বাক্ষর করছে তারা হচ্ছে অঙ্গীকারবদ্ধ করছে যে হ্যাঁ ঠিক আছে আমি আর পারমাণবিক অস্ত্র কোনোদিন বানাবো না। এইটা হচ্ছে এনপিটির কথা। এখন এনপিটিতে কারা কারা হচ্ছে স্বাক্ষর করে নাই, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া করে নাই, পাকিস্তান স্বাক্ষর করে নাই, ইসরায়েল স্বাক্ষর করে নাই, তারপরে হচ্ছে দক্ষিণ সুদান, আর একটা কোন জানি একটা দেশ ছিল, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া স্বাক্ষর করছিল, বের হয়ে আসছে আমার যতদূর বের মনে হয়ে পড়ে। হ্যাঁ মানে বের হয়ে আসছে, কিন্তু এবার ও বের বের হয়ে হয়ে আসছে আসছে, না। আর এরা হচ্ছে স্বাক্ষরই করে নাই, এরা কখনোই স্বাক্ষর করে নাই। আর বের হয়ে আসছে এরকম হচ্ছে আমাদের ইরান রিসেন্টলি বের হয়ে আসছে, আর আগে উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, ও আগে স্বাক্ষর করছিল, ও বের হয়ে আসছে। তো এনপিটিটা এই কারণে আমার কাছে রিসেন্টলি একটু ইম্পর্টেন্ট লাগতেছে। আর নিরস্ত্রীকরণের হচ্ছে আরেকটা ধরন হচ্ছে এই অটোয়া ট্রিটি, এখানে আছে স্থল মাইনারকে নিষিদ্ধ করা আছে। তারপরে একটা সিটিবিটি বলা যেতে পারে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ওই নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, যে আমি নিউক্লিয়ার টেস্টও করব না। নিউক্লিয়ার প্রলিফারেশন ছিল যে আমি পারমাণবিক অস্ত্র বানাবো না, পারমাণবিক অস্ত্র বানাবো না। নিউক্লিয়ার টেস্ট টেস্ট ব্যান যেটা, সেখানে হচ্ছে আমি ওইটা অস্ত্রের ওই টেস্টও করব না, সেটা হচ্ছে ওটার জন্য কোনো বিস্ফোরণও করবো না, সেটা হচ্ছে সিটিবিটি। তো এখানে হচ্ছে ওই সংজ্ঞা টঙ্গা আছে, এই দুটা পার্থক্য, অস্ত্র নিয়ন্ত্রণ আর নিরস্ত্রীকরণের পার্থক্য। ওই মেইন থিমটাই ওইটা যে নিয়ন্ত্রণ একটা বিস্তার এবং তার সংখ্যাটা একটা লিমিটেড হবে, আর নিরস্ত্রীকরণ আমি কমাবো অথবা সম্পূর্ণ বাদ দিয়ে দিব। তো এইটাকেই ঘুরায় ফিরে বেশ কয়েকটা পয়েন্টে লিখছি। তো এইটা হচ্ছে অনেকটা ওই ইয়াটার মতো, সিটিবিটির মতো বা হচ্ছে এনপিটির মতো, দুটা কম্বাইন আর কি। তো নিউক্লিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। তো ওই এই নন প্রলিফারেশন এনপিটিটাও আছে, এই স্টারটাও আছে, মানে দুইটার আর কি বেশ কয়েকটা কম্বিনেশন আকারে এই নিউক্লিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, বেশ কয়েকটা চুক্তির হচ্ছে কম্বিনেশন। তো ইম্পর্টেন্ট গুলো হচ্ছে এই এনপিটি, সিটিবিটি, স্টার্ট 1 আর স্টার্ট 2, এগুলা কম্বিনেশনই হচ্ছে আমাদের এই নিউক্লিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। তো এগুলা দেখি নাই প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, এগুলা ওই যে আসলে ওই অটোয়ার কথাটা লিখবো, সিটিবিটি মানে যে কোনো কিছু আসুক অস্ত্র নিয়ন্ত্রণে আমি ওই সিটিবিটি, এনপিটি আর অটোয়া, এই তিনটা লিখবো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। এটা এখন রিলেভেন্ট কিনা জানি না, তবে একসময় এটা খুবই, যখন ওই রাসায়নিক অস্ত্র টস্ত্র নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছিল তখন এটা খুব বেশি রিলেভেন্ট ছিল। এটা বেসিক্যালি তিনটা জিনিস আছে, নিউক্লিয়ার ওয়েপন, আর তারপর বায়োলজিক্যাল, আমি বিভিন্ন বায়োলজিক্যাল ভাইরাস টাইরাস ছড়াই দিব, আর কেমিক্যাল উইপন, যেটা যে যখন মাঝে সিরিয়ার বিরুদ্ধে আর কি হচ্ছে এই কেমিক্যাল উইপন ইউজ করার আসছিল, কথা আসছিল, তখন মনে হয় জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এটা মেইন থিম হচ্ছে আমি যে কোনো উপায়, সেটা নিউক্লিয়ার হইতে পারে, রাসায়নিক অস্ত্র হইতে পারে, বায়োলজিক্যাল উপায় হইতে পারে, আমি হচ্ছে একদম পুরো একটা এলাকার একদম পুরা মৃত্যু পুরীতে বানা ফেলবো, যা কিছু আছে সবকিছু মারা ফেলবো। এটা হচ্ছে আমাদের গণবিজ্ঞান WMD। তো এটার ওই যে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য এটাই যে ধ্বংস ক্ষমতা অনেক বেশি, পরিবেশ অনেক নষ্ট হয়, অনেক ভয় হয়, সবাই অনেক ভয় থাকে। আর এটা শুধুমাত্র যখন কেমিক্যাল উইপেনের কথা আসবে তখন আর কি হচ্ছে ওই দুইটা জিনিস আসে, যে ইরাকের বিরুদ্ধে অভিযোগ তুলে আমেরিকা হচ্ছে এটা আগ্রাসন চালাইছে কিন্তু পরবর্তীতে এটা পাওয়া যায় নাই, আর সিরিয়াতেও হচ্ছে এটার অভিযোগ চালাইছিল যে হ্যাঁ এটা আছে, কিন্তু পরবর্তীতে এটার কোনো প্রুফ পাইছে কিনা এটা আমার ঠিক জানা নাই। তো এবার আসি হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাছে লাগছে, আয়রন ডোম আসতে পারে। তো আয়রন ডোম হচ্ছে মেইন কথা হচ্ছে এটা একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা ইউজ করে হচ্ছে কে, ইসরায়েল ইউজ করে।
এবং এটার পাল্লাটা হচ্ছে এটা স্বল্প পাল্লার, এ হচ্ছে 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত হচ্ছে সে হচ্ছে ইয়া করতে পারে, প্রতিরোধ করতে পারে। তো এটা হচ্ছে বানাইছে কারা, এটা বানাইছে হচ্ছে রাফায়েল অ্যাডভান্স সিস্টেম, আর এটা চালায় হচ্ছে হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, এই জিনিসটা হচ্ছে চালায়। তো এইটার 3টা পার্ট আছে। 3টা পার্টের প্রথমটা হচ্ছে রাডার। তো রাডার কি করে, ধরেন সে এখানে ইরান ইসরায়েলে একটা হচ্ছে মনে করেন রকেট হামলা চালাইলো, তো রাডার ফার্স্ট হচ্ছে এটাকে ডিটেক্ট করবে। তো রাডারের কাজটা হচ্ছে তো ডিটেক্ট করা। তো মাঝখানে একটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম আছে, ব্যাটেল ম্যানেজমেন্ট উইপেন কন্ট্রোল। ও হচ্ছে এখন এই যে রাডার যে এখানে রকেটের গতিপথটা হচ্ছে অ্যানালাইসিস করে দেখবে যে এই রকেটটা বা এই অস্ত্রটা বা এই ড্রোনটা এটা কি আমার কোনো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাবে কিনা, নাকি এটা কোনো একটা এমন জায়গায় পড়বে যেখানে আমার খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না। যদি দেখে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা সিগনিফিকেন্ট হইতে পারে, তখন সে ইন্টারসেপ্ট করবে। আর যদি দেখে যে না খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না, সে তখন ইন্টারসেপ্ট করবে না। তো যদি দেখে সে ডিসিশন নেয় যে না ঠিক আছে, এইটা যদি রকেটটা যদি আমার এইখানে পড়তে পারে, এইখানে পড়লে আমার অনেক বেশি ক্ষতি হবে, তখন সে শুধু একটা মিসাইল ছুড়বে। তো এই মিসাইলটার নাম হচ্ছে তামির মিসাইল। এই তামির মিসাইল কি করবে, ধরেন ইরান এখান থেকে একটা হচ্ছে পাঠাইলো, তখন ইসরায়েল আরেকটা হচ্ছে মিসাইল ছুড়বে। তো ওই দুইটা মিসাইল একে অপরের সাথে বিস্ফোরণ করে আকাশেই হচ্ছে একদম ইয়া হয়ে যাবে, মানে বিস্ফোরণ হবে। বিস্ফোরণ হয়ে পরে হয়তো বিভিন্ন মিসাইলের হচ্ছে টুকরা বা ধ্বংসাবশের সাথে নিচে পড়বে, কিন্তু ওই বিস্ফোরণ যে ক্ষমতা সেটা আর কি আমার আকাশেই হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এতদিন পর্যন্ত এটা ইসরায়েলের খুব একটা অহংকারের জায়গা ছিল। তারা দাবি করতে হচ্ছে 90% পর্যন্ত হচ্ছে ইন্টারসেপ্ট করতে পারে সফলভাবে। কিন্তু রিসেন্ট ইসরায়েল হচ্ছে যে অ্যাটাক গুলা চালাইছে ড্রোন হামলা, সেখানে মোটামুটি 75% পর্যন্ত এই পার্সেন্টেজটা 90% থেকে কমে 70% হচ্ছে নেমে আসছে, এবং এই কারণে ইসরায়েলে এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো আয়রন ডোমের পাশাপাশি আরো বেশ কিছু সিস্টেম এরা ইউজ করে ইসরায়েল। আয়রন ডোমটা হচ্ছে খুব শর্ট রেঞ্জে, মানে একদম শর্ট রেঞ্জে, 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার রেঞ্জে। তো এর পাশাপাশি ইসরায়েল আরো বেশ কয়েকটা আর কি হচ্ছে সিস্টেম ইউজ করে, এটা এখানে লেখা নাই, আমি একটু বলি। একটা নাম হচ্ছে আয়রন টু, সরি অ্যারো টু। অ্যারো টুটার হচ্ছে পাল্লাটা হচ্ছে এই আয়রন ডোমের থেকে একটু বেশি, আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই। অ্যারো টুর চেয়ে বড় হচ্ছে আমাদের ডেভিড স্লিং, আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের অ্যারো থ্রি। তো অ্যারো থ্রি এর পাল্লাটা হচ্ছে 2400 কিলোমিটার পর্যন্ত, এটা বেশ বড় রেঞ্জ কাভার করে। তার চেয়ে কম রেঞ্জ কাভার করে হচ্ছে ডেভিড স্লিং, তার চেয়ে কম রেঞ্জ হচ্ছে আমাদের অ্যারো টু, আর সবচেয়ে কম রেঞ্জ হচ্ছে আমাদের আয়রন ডোম। তো এই 4টা জিনিস মিলায় হচ্ছে ইসরায়েলের হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তো অবভিয়াসলি হচ্ছে ওই রেঞ্জ যার যত বড়, তার হচ্ছে ওই মানে মেইন সিস্টেম সবগুলোরই সেম। ফার্স্টে ডিটেক্ট করে, তারপরে হচ্ছে গতিপথ বিশ্লেষণ করে, তারপরে একটা ক্ষেপণাস্ত্র পাঠায়। তো যার রেঞ্জ বড়, যেই উইপেনটার রেঞ্জ বড়, সে ধরেন অ্যারো থ্রি এর রেঞ্জ সবচেয়ে বেশি, এর যে ক্ষেপণাস্ত্রটা সে পাঠাবে তার খরচও সবচেয়ে বেশি হবে। তো এটাই হচ্ছে মেইন থিম, মানে পজিটিভ আর নেগেটিভ। ওকে, নো ফ্লাই জোনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। রিসেন্টলি কিছু জায়গায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছিল। এটা দুইটা কারণে হইতে পারে। একটা হইতে পারে হচ্ছে আমার একটা দেশের উপর অ্যাটাক হবে, এটা একটা ধারণা করা হচ্ছে, সে তখন হচ্ছে নো ফ্লাই জোন হচ্ছে ঘোষণা করে একদম ওর এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে চালু করে ফেলে। আরেকটা হইতে পারে হচ্ছে আমার কোন একটা সংঘাত নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করে আমি ওই জায়গায় মানবিক সহায়তা প্রদান করব। যে আমি একটা জায়গায় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত নো ফ্লাই জোন ঘোষণা করব, এর ফলে ওই জায়গাটায় হচ্ছে আমার কোনো সংঘাত টংঘাত হবে না, আমি ওইটার সুযোগে আমি কিছু মানবিক সহায়তা দিব। তো এই দুই টাইপের দুই জায়গায় হচ্ছে নো ফ্লাই জোন ঘোষণা করে। তো এটা হচ্ছে মেইন থিম, হচ্ছে উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষের বিমান চলাচল প্রতিহত করা, সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ, গোয়েন্দা নজরদারি বাড়ানো, আকাশ সীমা সুরক্ষিত করা, এগুলো। হ্যালো।